দেশের প্রায় ২২ লক্ষ সরকারি কর্মকর্তা ও কর্মচারীর দীর্ঘদিনের লালিত স্বপ্ন এবং নবম পে স্কেল বাস্তবায়নের সমগ্র সমীকরণটিকেই আমূল বদলে দিতে পারে। প্রিয় সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। দীর্ঘ ১১ বছরের অবর্ণনীয় প্রতীক্ষা, অসংখ্য রাজপথের আন্দোলন এবং লাখ লাখ পরিবারের দীর্ঘশ্বাসের মাঝে হঠাৎ করেই এমন এক অদৃশ্য দেয়ালের সন্ধান পাওয়া গেছে যা এই পে স্কেল বাস্তবায়নের পথে সবথেকে বড় অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। প্রশ্ন জাগা স্বাভাবিক যে এই দেয়ালটি আসলে কারা নির্মাণ করে রেখেছে এবং কেনই বা বারংবার আল্টিমেটাম দেওয়ার পরও নবম পে স্কেল আলোর মুখ দেখছে না। এর পেছনে কি শুধুই রাষ্ট্রীয় কোষাগারে অর্থের প্রবল সংকট, নাকি এর অন্তরালে লুকিয়ে আছে আরও গভীর ও রহস্যময় কোনো প্রশাসনিক জটিলতা? আজকের এই সুদীর্ঘ প্রতিবেদনে আমরা পর্দার আড়ালের সেই ধোঁয়াশাচ্ছন্ন জট খোলার চেষ্টা করব, যা এতদিন নীতি নির্ধারণী মহলের অন্ধকার কুঠুরিতে বন্দী ছিল। আমরা সকলেই জানি যে ২০১৫ সালের অষ্টম জাতীয় পে স্কেল কার্যকর হওয়ার পর থেকেই মূলত ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারীরা এক চরম ও অমানবিক বৈষম্যের শিকার হয়ে আসছেন। ওপরের সারির আমলাদের বেতন যে হারে বৃদ্ধি পেয়েছিল তার তুলনায় নিচের সারির এই বিপুল সংখ্যক কর্মচারীর প্রাপ্তি ছিল অতি সামান্য। সেই পাহাড়সম বৈষম্য দূর করতে এবং বর্তমান বাজারের আকাশচুম্বী দ্রব্যমূল্যের সাথে পাল্লা দিয়ে টিকে থাকতে হলে একটি পূর্ণাঙ্গ ও যুগোপযোগী নতুন বেতন কাঠামো এখন বিলাসিতা নয়, বরং সময়ের অনিবার্য দাবি হয়ে দাঁড়িয়েছে। অবশেষে ২০২৫ সালে বহুল প্রতীক্ষিত নবম পে স্কেল কমিশন গঠিত হয়েছিল এবং অত্যন্ত আশার কথা হল কমিশন ইতিমধ্যে তাদের কাজ সমাপ্ত করে একটি বৈপ্লবিক ও যুগান্তকারী প্রতিবেদন সরকারের উচ্চ পর্যায়ে জমা দিয়েছে। কিন্তু ঠিক এখানেই এসে পড়েছে এক গোল দাধা। প্রতিবেদন জমা পড়া সত্ত্বেও বাস্তবায়নের পথটি কেন এখনও কণ্টকাকীর্ণ? এই অস্বাভাবিক বিলম্বের পেছনে কি কেবল অর্থ মন্ত্রণালয়ের গতানুগতিক গড়িমসি, নাকি এর সাথে জড়িয়ে আছে প্রশাসনের অতি শক্তিশালী কোনো অদৃশ্য হাত? আসুন আমরা প্রথমে জেনে নিই যে এই নবম পে স্কেল কমিশন আসলে ঠিক কী ধরনের সুপারিশ করেছে যা সাধারণ কর্মচারীদের মনে আশার প্রদীপ জ্বালিয়েছিল। অত্যন্ত বিশ্বস্ত একটি সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী বর্তমানে সর্বনিম্ন বা ২০তম গ্রেডের কর্মচারীদের মূল বেতন রয়েছে মাত্র ৮,২৫০ টাকা, যা বর্তমান বাজারের অগ্নিমূল্যের সাথে রীতিমতো উপহাসের শামিল। কমিশন এই অমানবিক কাঠামো ভেঙে সর্বনিম্ন মূল বেতন ২০,০০০ টাকা করার জোরালো প্রস্তাব দিয়েছে। শুধু তাই নয়, সর্বোচ্চ গ্রেডের মৌলিক বেতন ৭৮,০০০ টাকা থেকে বাড়িয়ে ১,৬০,০০০ টাকা করার প্রস্তাবনাও ওই রিপোর্টে রয়েছে। গাণিতিক হিসেব করলে দেখা যায় যে কোনো কর্মচারী যদি ঢাকা মহানগরীতে পদায়িত থাকেন, তবে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা এবং যাতায়াত ভাতা সহ তার মাসিক মোট আয় দাঁড়াতে পারে প্রায় ৪২,০০০ টাকার কাছাকাছি, যা বর্তমানে ১৭,০০০ টাকার আশেপাশে ঘুরপাক খাচ্ছে। এটি কোনো সাধারণ বেতন বৃদ্ধির প্রস্তাব নয়, বরং এটি বাংলাদেশের প্রশাসনিক ইতিহাসে এক আমূল পরিবর্তনের রূপরেখা। কিন্তু এই পরিবর্তনের পথেই লুকিয়ে আছে আসল প্রতিবন্ধকতা। অনেকেই মনে করেন এই পে স্কেল আটকে থাকার একমাত্র কারণ হল অর্থের অভাব। অর্থ মন্ত্রণালয়ের প্রাথমিক হিসেব অনুযায়ী এই নতুন কাঠামো পুরোপুরি বাস্তবায়ন করতে গেলে সরকারকে বছরে অতিরিক্ত প্রায় ১,৬০,০০০ কোটি টাকা ব্যয় করতে হবে। অন্য এক হিসেবে দেখা গেছে এটি বার্ষিক বাজেটের ওপর প্রায় ৮০% পর্যন্ত বাড়তি চাপ তৈরি করতে পারে। বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে যেখানে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণ হচ্ছে না, সেখানে এই বিশাল আর্থিক চাপ নেওয়া সরকারের জন্য সত্যি এক দুরূহ চ্যালেঞ্জ। কিন্তু অর্থনীতির এই রূঢ় বাস্তবতাই কি একমাত্র বাধা, নাকি এই বাধার আড়ালে অন্য কোনো স্বার্থনিষ্ঠী মহলের কারসাজি? এবার নজর দেওয়া যাক আন্দোলনের দিকে। গত শুক্রবার ২০ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে বাংলাদেশ সরকারি কর্মচারী অধিকার বাস্তবায়ন ঐক্য পরিষদ এক চূড়ান্ত আল্টিমেটাম প্রদান করেছে। তাদের সাফ কথা হল, যদি আগামী ১৫ মার্চের মধ্যে পে স্কেল বাস্তবায়নের কোনো দৃশ্যমান পদক্ষেপ নেওয়া না হয়, তাহলে ২৮ মার্চ তারা অত্যন্ত কঠোর ও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করবে, যা প্রশাসনের চাকা অচল করে দিতে পারে।
আন্দোলনকারীরা বলছেন যে ইতিমধ্যে ১১ বছর ধরে তারা নতুন পে স্কেল থেকে বঞ্চিত হচ্ছেন। আশ্চর্যের বিষয় হল এই আন্দোলনের মধ্যেই কখনো কখনো বৈষম্যের এক ভিন্ন চিত্র ফুটে উঠেছে। আমরা দেখেছি গত ৫ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার বাসস্থান যমুনার সামনে বিক্ষোভের সময় আন্দোলনকারীদের ওপর পুলিশকে অত্যন্ত কঠোর ও মারমুখী ভূমিকা পালন করতে দেখা গেছে। জলকামন ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে প্রজাতন্ত্রের কর্মচারীদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে, যা ছিল অত্যন্ত দুঃখজনক। প্রশ্ন জাগে, সরকারি কর্মচারীরা যখন নিজেদের বাঁচার অধিকার নিয়ে রাস্তায় নামেন তখন কেন তাদের আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর মোকাবিলার সম্মুখীন হতে হয়? অথচ অন্যদিকে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন গণমাধ্যম কর্মীদের মজুরি বোর্ড আপডেট করার কথা বলছেন অত্যন্ত গুরুত্বের সাথে। তার মানে কি এই যে এক পক্ষের জন্য সরকার অত্যন্ত সক্রিয় এবং অন্য পক্ষের আন্দোলনকারীদের ওপর লাগাম টেনে ধরার কৌশল নেওয়া হচ্ছে? তবে কি এই দৃষ্টিভঙ্গির বৈষম্যই পে স্কেল আটকে রাখার আসল নেপথ্য কারণ? আসল বাধাটি আরও অনেক গভীরে প্রথিত হয়েছে। সাম্প্রতিক সরকারের পক্ষ থেকে একটি স্থায়ী বেতন কমিশন গঠনের পরিকল্পনার খবর চাওয়া হয়েছে। এটি নিঃসন্দেহে এক আধুনিক ও যুগান্তকারী চিন্তা, যে প্রতি ৫ বা ১০ বছর পরপর কমিশন না বসিয়ে একটি স্থায়ী বডি সার্বক্ষণিকভাবে বেতন কাঠামো পর্যবেক্ষণ করবে। কিন্তু প্রশ্ন হল, যখন নবম পে স্কেলের গ্যাজেট প্রকাশই অনিশ্চিত, তখন দশম বা একাদশ পে স্কেলের গাল ভরা পরিকল্পনা কর্মচারীদের কাছে কেবল একটি আইওয়াশ বা বিভ্রান্তি ছাড়া আর কিছুই নয়। এই কৌশলী চালটি আন্দোলনকারী কর্মচারীরা খুব ভালোভাবেই ধরে ফেলেছেন। এবার আসা যাক সেই আসল চমকের কথায়, যার জন্য আজ এই বিশেষ প্রতিবেদন। আমরা অত্যন্ত বিশ্বস্ত একটি সূত্র থেকে জানতে পেরেছি যে পে স্কেল বাস্তবায়নে মূল অন্তরায় হয়ে দাঁড়িয়েছে সরকারের ভেতরেই ঘাপটি মেরে থাকা একটি অতি শক্তিশালী ও কট্টরপন্থী আমলাতান্ত্রিক গোষ্ঠী। তাদের তথাকথিত যুক্তি হল, বেতন বাড়ালে বাজারে নগদ অর্থের প্রবাহ বেড়ে যাবে, যার ফলে মুদ্রাস্ফীতি আকাশ ছোঁবে। কিন্তু প্রকৃত সত্য হল, তারা চান না প্রশাসনের বিশাল সংখ্যক সাধারণ কর্মচারীর হাতে অতিরিক্ত অর্থ পৌঁছাক, যাতে করে সমাজের ক্ষমতার ভারসাম্য বা বর্তমানের বস কালচার বদলে যায়। এই স্বার্থনিষ্ঠী মহলের সাথে জড়িয়ে আছেন কিছু সাবেক প্রভাবশালী আমলাও, যারা বর্তমান বৈষম্যমূলক কাঠামোতেই নিজেদের সবথেকে বেশি নিরাপদ ও সুবিধাপ্রাপ্ত মনে করেন। কিন্তু সবথেকে বড় ও ইতিবাচক খবর হল, এই অশুভ গোষ্ঠীর বিরুদ্ধে এবার রুখে দাঁড়িয়েছেন খোদ কমিশনের চেয়ারম্যান নিজেই। সাবেক অর্থসচিব ও পে স্কেল কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান বর্তমান প্রশাসনের একাধিক পদস্থ কর্মকর্তার প্রকাশ্যে সমালোচনা করে বলেছেন যে অত্যন্ত নিখুঁত ও বাস্তবমত প্রতিবেদন জমা দেওয়ার পরও তা বাস্তবায়নে কেন গড়িমসি করা হচ্ছে তা বোধগম্য নয়। তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে কমিশনের পক্ষ থেকে সুপারিশগুলো অত্যন্ত ইতিবাচক ছিল, কিন্তু তা গ্যাজেট আকারে প্রকাশ করা সম্পূর্ণ নীতি নির্ধারণী বিষয়। যখন একজন শীর্ষস্থানীয় সাবেক আমলা নিজেই বলছেন যে বাস্তবায়নে সমস্যা হচ্ছে, তখন সহজেই বোঝা যায় যে লড়াইটা আর কেবল সাধারণ কর্মচারীদের সাথে সরকারের নয়, বরং লড়াইটা চলছে সরকারের ভেতরের অন্দরমহলের বিভিন্ন পক্ষের মধ্যে। এখন প্রশ্ন হল, এই শক্তিশালী বাধাকে অতিক্রম করে সরকার কিভাবে এগোবে? অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ ইতিমধ্যে জানিয়েছেন যে বাস্তবায়নের সুনির্দিষ্ট পদ্ধতি নির্ধারণে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হবে। এর মানে দাঁড়ায়, সরকার এই মুহূর্তে বলতে চাইছে যে কাজ চলছে, কিন্তু বাস্তবে কেবল সময় ক্ষেপণ হচ্ছে। তবে আন্দোলনকারীদের আলটিমেটাম শেষ হতে আর হাতে গোনা মাত্র কয়েক সপ্তাহ বাকি। ২২ ফেব্রুয়ারি থেকে ৫ই মার্চ পর্যন্ত সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে স্থানীয় সংসদ সদস্য ও মন্ত্রীদের সাথে দেখা করে স্মারকলিপি দেওয়ার যে কর্মসূচি চলছে, তা মূলত একটি বিশাল আন্দোলনের সলতে পাকানোর কাজ করছে। এরপর রমজান মাস জুড়ে বিভাগীয় শহরগুলোতে চলবে দফায় দফায় সভা ও অসাংগঠনিক সমাবেশ। এই সময়ের মধ্যে যদি নীতি নির্ধারণী কোনো ঘোষণা না আসে, তাহলে ২৮ মার্চের পর এই আন্দোলন কোন ভয়াবহ দিকে মোড় নিতে পারে তা সহজেই অনুমেয়। আমাদের ধারণা অনুযায়ী সবথেকে বড় চমকটি আসতে পারে মার্চের প্রথম সপ্তাহেই। ইতিমধ্যে অর্থ বিভাগে একটি জরুরি ও গোপন বৈঠকের আয়োজন করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। সেই বৈঠকে প্রধান উপদেষ্টার বিশেষ সহায়ক ও অর্থ উপদেষ্টার উপস্থিত থাকার কথা রয়েছে। সম্ভবত সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত হবে যে কবে থেকে এবং ঠিক কত শতাংশ হারে বেতন বৃদ্ধি কার্যকর হবে। একটি গুঞ্জন শোনা যাচ্ছে যে আগামী ১ জুলাই থেকে পুরোপুরি নতুন পে স্কেল কার্যকর হবে। তবে কর্মচারীদের শান্ত রাখতে এপ্রিল মাস থেকে কিছু জরুরি ভাতা বাড়িয়ে
দিয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হতে পারে। শেষ পর্যন্ত লাখ লাখ কর্মচারীর ভাগ্য গড়ে দেবে সেই মাহেন্দ্র খনের সিদ্ধান্তটি। কিন্তু যে শত্রুর কথা আমরা প্রতিবেদনের শুরুতে বলেছিলাম, তাকে কি আপনারা শেষ পর্যন্ত চিনতে পেরেছেন? এই শত্রু বাইরে কেউ নন, এই শত্রু হল নীতি নির্ধারকদের সিদ্ধান্ত নিতে অহেতুক দেরি করা। এই শত্রু হল ভয়ের কারণে সাহসী পদক্ষেপ না নেওয়া, এবং এই শত্রু হল পুরনো ব্রিটিশ আমলের আমলাতান্ত্রিক চিন্তাধারা। ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিও আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।